হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল রেট্রোভিউ এপিসোড নাম্বার 23-এ আজকে আমরা আলোচনা করব স্টিফেন চাউয়ের 2004 সালের ছবি কুংফু হাসেল নিয়ে। যে ছবিটা কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই ছোটবেলার থেকেই অনেকবার দেখা, বহুবার দেখা, এবং যে কারণে খুব পপুলার সিনেমা বলি রেট্রোভিউতে আমি পার্টিকুলার একটা এপিসোড এই ছবিটাকে নিয়ে বানাচ্ছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কিন্তু এই ছবিটা যে ছোটবেলায় আমি অনেকবার দেখেছি, এনজয় করেছি টেলিভিশনে, সেরকম ব্যাপার নয়। তবে ছবিটা আমি যখন বড় বয়সে দেখেছি আমার এটাই মনে হয়েছে যে কেন আমি ছোটবেলায় দেখিনি। ছোটবেলায় দেখলে কিন্তু এই ছবিটা আরো অনেক বেশি মজাদার লাগতো, আরো অনেক বেশি এন্টারটেনিং লাগতো। কারণ এই ধরনের সিনেমা আপনি যখন সিনেমা বেশি না বুঝে জাস্ট ফর দ্য সেক অফ এন্টারটেনমেন্ট, জাস্ট আপনার উদ্দেশ্য হচ্ছে যে আমি মজা পাবো, সেই উদ্দেশ্য নিয়ে যখন আপনি এই ধরনের ছবিগুলো দেখতে বসবেন তখন যে মজাটা আপনি পাবেন সেটা জাস্ট আনপ্যারালাল। গল্পটা কিছুটা এরকম যে গ্যাং ওয়ারে গোটা দেশ ভুগছে এবং তাদের মধ্যে সব থেকে প্রতিপত্তিশালী, সব থেকে ডেঞ্জারাস গ্যাংটা হচ্ছে এক্স গ্যাং। তবে এই গ্যাংগুলোর হাত থেকে রক্ষা পেয়ে রয়েছে একমাত্র দেশের পুয়ার নেবারহুডগুলো, যাদের বেশি কিছু অফার করবার নেই, এই গ্যাংগুলোকে বেশি ধন সম্পত্তি নেই, যে কারণে গ্যাংগুলোর নজর এই পার্টিকুলার নেবারহুডগুলোর উপরে নেই। সেরকমই একটা নেবারহুড, পুয়ার নেবারহুড হচ্ছে পিগস্টাই অ্যালি। এবার কিভাবে এই গ্যাং ওয়ারের প্রকোপে বা এই পার্টিকুলার এক্স গ্যাংয়ের অত্যাচারে ভুগতে হচ্ছে এই পিগস্টাই অ্যালিকে, এমন কি ঘটছে, একটা ফানি ইভেন্ট বলতে পারেন আপনি, যেটার জন্য এরাও বেসিক্যালি প্রকোপে পড়ে যাচ্ছে। তার পরবর্তীতে ছবিতে কি হয়, এরা কিভাবে সেফ থাকে এবং এক্স গ্যাংয়ের হাত থেকে মুক্ত হয়, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে। জনরা ওয়াইজ যদি বলতে হয়, আমাদের কাছে এই ছবিটা একটা অ্যাকশন কমেডি ঘরানার ছবি, কিন্তু আসলে কিন্তু এটা অ্যাকশন কমেডি জনরার ছবি নয়, আরও স্পেসিফিক হওয়া যায়। এটা অ্যাকচুয়ালি ইউক্সিয়া জনরার ছবি। চাইনিজ ফিকশন, চাইনিজ সিনেমার একটা বিশেষ ধরনের জনরা বা বিশেষ একটা ঘরানা বলতে পারেন, যেখানে মার্শিয়াল আর্টিস্টদেরকে বেসিক্যালি সেলিব্রেট করা হয়। মার্শিয়াল হিরো যারা, তাদের যে সমস্ত অ্যাডভেঞ্চার, সেগুলোকে কেন্দ্র করে যে ছবি বা যে গল্প নির্মিত হয় সেগুলোকে ইউক্সিয়া জনরা আপনি বলতে পারেন, যেখানে বিভিন্ন ফ্যান্টাস্টিক্যাল এলিমেন্টস আপনি দেখতে পাবেন, বিভিন্ন ক্যারেক্টার্স দেখতে পাবেন যাদের বিভিন্ন সুপার ন্যাচারাল পাওয়ার থাকবে, যেটা আপনারা এই ছবিটা যারা দেখেছেন বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো ইউক্সিয়া জনরা বেসিক্যালি অ্যাকচুয়ালি কুংফু হাসেল সেই সমস্ত ছবির প্রাইম এক্সাম্পল, আমি বলবো সর্বশ্রেষ্ঠ উদাহরণ, যে ছবিগুলো নিজেদেরকে নিজেরা সিরিয়াসলি নেয় না, নিজেদেরকে মক করতে ভয় পায় না। তাদের একমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অডিয়েন্সকে এন্টারটেন করবো নো ম্যাটার হোয়াট। অডিয়েন্সকে এন্টারটেন করতে গিয়ে আমাদেরকে যা করতে হবে সেটাই করবো, সেটা যতটাই উইয়ার্ড লাগুক না কেন, সেটা যতটাই মানে বোকা বোকা ক্রিঞ্জ লাগুক না কেন, সেটা দেখে মানে যদি আমি আমার টার্গেটটা যে এমটা করছি সেটা যদি অ্যাচিভ না করি তাহলে গন্ডগোল হয়ে যেতে পারে, খুব বড় সড়ো গন্ডগোল, লোকে দেখে খিল্লি করতে পারে, রোস্ট করতে পারে। কিন্তু আমি সেই সব কিছুকে ভুলে গিয়ে কনভিকশনের সঙ্গে জাস্ট অডিয়েন্সকে এন্টারটেন করে মাথায় রেখে একটাই পাখির চোখ নিয়ে এগোচ্ছি যে আমি যেটা চেষ্টা করছি আমি সেটা পারবই, প্রচণ্ড বিশ্বাস। সেই জায়গা থেকে কিন্তু এই ধরনের ছবি তৈরি হয়। আদার দ্যান দ্যাট এই ছবিটা জাস্ট মানে আমি ভাবতে পারি না যে এরকম ছবি হয়েছে এবং সেটা এতটা ভালো হয়েছে, সেটা আমাকে এতটা বেশি ইম্প্যাক্ট দিতে পেরেছে। কারণ এই ছবিটার যদি কোনো একটা দৃশ্য দেখিয়ে দেওয়া হয় একজন সিনেফাইলকে, সে সবার আগে বলবে যে এটা কি হচ্ছে ভাই। কারণ এ তো কোনো যুক্তি মানে না, বিজ্ঞানের কোনো যুক্তি মানে না, সাহিত্য, ইতিহাস, ভূগোল, ইংরেজি, কোনো কিছুর কোনো যুক্তি মানে না এই ছবি। কিন্তু তারপরেও সেটা আফটার অল জাস্ট ওই কনভিকশন ডিরেক্টরের, সেটা জোরে এমন একটা সিনেমাতে পরিণত হচ্ছে যেটা বিশ্বাস করা কঠিন যতক্ষণ না আপনি ছবিটা গোটাটা দেখছেন। আমি এই সিনেমার একটা পার্টিকুলার দৃশ্যের কথা বলবো, যেখানে অ্যাকচুয়ালি মানে সিজিআই এর কাজ প্রচণ্ড দুর্বল, এবং সেটা সম্ভবত আমি জানি না, বলা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু সম্ভবত ইচ্ছাকৃত করা। যেখানে অ্যাকচুয়ালি ল্যান্ডলেডি যে ক্যারেক্টারটা রয়েছে সে প্রোটাগনিস্টকে চেস করে এবং দুজনে কাইন্ড অফ ওই বেন্টেনের যে অ্যাক্সেলারেটর ছিল না, যে একটা পার্টিকুলার ক্যারেক্টার যে আর কি খুব জোরে ছুটতো, মানে আর কি অলমোস্ট সে মানে তাকে দেখাই যেত না এত জোরে ছুটছে আর কি, মানে আলোর গতিতে ছুটছে। তো সেরকম ভাবে তারা দুজনে দৌড়াদৌড়ি করে এবং সেটা একটা চেস সিকোয়েন্স, পুরোটাই আর কি জাস্ট কমেডির জন্য তৈরি করা। এবং সেখানে যা সিজিআই এর কাজ মানে থার্ড ক্লাস, বেসিক্যালি থার্ড ক্লাস। কিন্তু সেটা ওই পার্টিকুলার দৃশ্যের যে নেচারটা, মানে সেটার যে উইয়ার্ডনেসটা, যে অ্যাবসার্ডিটিটা, ইনফ্যাক্ট গোটা ছবিরই যে নেচার, যে জনরাটা, মানে সেটার ইটসেলফ যে উইয়ার্ড বৈশিষ্ট্যগুলো বা যে অ্যাবসার্ডিটিগুলো, সেটাকে এত সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে, সেটার জন্যই কোথাও একটা ওরকম পুয়ার সিজিআই। তো অ্যাকচুয়ালি একটা ছবির জন্য একটা কথা রয়েছে যে তোমার গল্পটা বা তুমি যেটা বানাতে চাইছো সেটা যেটা ডিমান্ড করছে তুমি সেটাই দাও। মানে সবসময় যে বেস্ট ভিএফএক্স, মানে একটা কথাই আছে ফিল্ম মেকিংয়ে কোনো কিছু রুল হতে পারে না যে এটাই হচ্ছে যে করা উচিত তাহলেই ভালো রেজাল্ট আসবে, বা এটা করা উচিত নয় তাহলে ভালো রেজাল্ট আসবে না, এরকম কোনো কিছু আর কি আলটিমেটাম নেই। তো আপনি যেটা ডিমান্ড করছে সেইটুকু দিন। তো এই ছবিটার ডিমান্ডটাই হচ্ছে ওই পার্টিকুলার দৃশ্যে পুয়ার সিজিআই। তো সেটা আমাকে প্রচণ্ড বেশি ইমপ্রেস করতে পেরেছে। এখন দেখলে আমার মনে হয় যে ভাই মানে ওটা আলাদা করে আমাকে দৃশ্যটা দেখিয়ে দিলে আমি তো ভাই এই সিনেমাটা দেখবার কথা কোনোদিন ভাবতামই না। কিন্তু অ্যাকচুয়ালি সিনেমাতে ওটা ওয়ার্ক করে, ওটা মজা দিতে পারে। ছবিতে
কমেডি আমার জন্য আমি বলবো না যে প্রচণ্ড ওয়ার্ক করে কমেডি, আমি সে কথা বলবো না। ছোটোবেলা দেখলে হয়তো আমার জন্য কমেডি ওয়ার্ক করতো, কিন্তু বড় বয়সে আমার জন্য কমেডি বিশাল ওয়ার্ক করে না। কিন্তু আমি তারপরেও বলবো কিছু জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি হাসাতে পারে ছবিটা, মানে আনইনটেনশনালি কিছু জায়গাতে ফানি, এবং সেটাই মেকার চেয়েছে, স্টিফেন চাও সেটাই চেয়েছে। তাকে অ্যাকচুয়ালি হংকংয়ের কিং অফ কমেডি বলা হয়। আমি এটা পড়লাম, মানে আমি তার কেরিয়ারের প্রচুর ছবি দেখেছি সেরকম ব্যাপার নয়, কিন্তু আমি তার ব্যাপারে এটা পড়লাম। এবং কেন বলা হয়, অ্যাক্টর হিসেবে কিন্তু সে, সেটা আমি বলবো না লাইনসে সেই মজা রয়েছে, কিন্তু অ্যাক্টর হিসেবে সে যা করছে সেখানে বোঝা যাচ্ছে কেন বলা হয়। আর ছবির অ্যাকশন নিয়ে যত প্রশংসাই করবো না কেন ততই কম। মানে এই অ্যাকশনটা ডেফিনেটলি অ্যাকশন বলতে যেটা আমরা বুঝি সেই অ্যাকশন নয়, এই অ্যাকশনের একটা নিজস্ব সংজ্ঞা রয়েছে। আমি যেটা সবার আগে বললাম, জনরাটাই আমি সবার আগে বুঝিয়ে দিলাম যে সেখানে সুপার ন্যাচারাল এলিমেন্টস থাকবে, বিভিন্ন ধরনের ফ্যান্টাস্টিক্যাল এলিমেন্টস থাকবে, তো সেগুলো আপনি অ্যাকশনের মধ্যে দেখতে পাবেন। ক্যারেক্টার্স উইথ সার্টেন কাইন্ড অফ সুপার ন্যাচারাল পাওয়ার্স, প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা আলাদা নিজস্ব কিছু সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, এবং সেগুলোকে কেন্দ্র করে যখন অ্যাকশন হচ্ছে ডেফিনেটলি সেটা মানে দুর্দান্ত লাগছে দেখতে, অসাধারণ লাগছে। কুংফু হাসেলের প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স একদম শুরু থেকে শেষ অবধি যে কটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে প্রত্যেকটা ব্রিলিয়ান্টলি ডান, প্রত্যেকটা মজা দিতে পারে, আপনি জাস্ট চোখের পলক ফেলতে পারবেন না, এত ভালো অ্যাকশন দৃশ্য। মানে এখানে হারপিসদের সঙ্গে বেসিক্যালি আপনি বলতে পারেন কাইন্ড অফ মিউজিশিয়ানস আপনি বলতে পারেন, যাদের স্পেশাল পাওয়ারটা হচ্ছে মিউজিককে ব্যবহার করে তারা অ্যাকশন করে, সেই হারপিসদের সঙ্গে তিনজন মাস্টারের, কুংফু মাস্টারের একটা অ্যাকশন দৃশ্য আছে, সেটা এতটা অসাধারণ, মানে সেটা না দেখলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এবং তার সঙ্গে সঙ্গে ঠিক তারপরেই মানে ওটা একটা বেসিক্যালি লম্বা অ্যাকশন সেট পিস, মানে এই ছবির আমার মনে হয় মানে 2/3 রান টাইম প্রবাবলি অ্যাকশনের ওপরেই দাঁড়িয়ে আর কি, মানে ম্যাক্সিমামটাই অ্যাকশনের উপর দাঁড়িয়ে, অ্যাকশন 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 অ্যাকশন। এবং সেটা মানে তারপরেও আপনি বলবেন না যে ছবিটা, নর্মালি কী হয় যে আমরা বলি যে এত অ্যাকশন হয়ে গেছে ড্রামা কমে গেছে, এখানে কিন্তু সেটা হচ্ছে না, অ্যাকশনই বেশি, তারপরে সেই অ্যাকশনটার মধ্যে ড্রামাটা এত বেশি রয়েছে যে আফটার অল আপনি ছবিটা দেখছেন যখন, তখন আপনার মনে হচ্ছে যে ল্যাক অফ ড্রামা। এখানে হারপিসদের সঙ্গে ঠিক তারপরেই তিনজন ওই কুংফু মাস্টারের অ্যাকশন সিকোয়েন্সটা ঠিক পরেই যখন ল্যান্ডলেডি এবং ল্যান্ডলর্ডের যে অ্যাকশন সিকোয়েন্সটা, ভাই ওটা হচ্ছে মানে আমার মনে হয় সিনেমার সব থেকে ভালো অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে ওটা। মানে ল্যান্ডলেডি আর ল্যান্ডলর্ডের ওই অ্যাকশন সিকোয়েন্সটা চূড়ান্ত, এবং তাদের যখন অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা মানে আসল আইডেন্টিটি যখন রিভিল হচ্ছে ডেফিনেটলি সেই জায়গাতে কিন্তু মজা আসে। এবং ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিকোয়েন্সটা, ইনফ্যাক্ট ক্লাইম্যাক্সের আগে বিস্ট যে অ্যাকচুয়ালি একটা সময় পরে ছবিতে মূল অ্যান্টাগনিস্ট হয়ে দাঁড়ায়, তার সঙ্গে ল্যান্ডলেডি এবং ল্যান্ডলর্ডের যে অ্যাকশন সিকোয়েন্সটা, এবং সেখানে লাউড স্পিকারের ব্যবহার, মানে একবার যখন মানে আর কি জোরে চিৎকার করছে ল্যান্ডলেডি, তারপরেও বিস্টকে হারানো যাচ্ছে না, এবং তারপর লাউড স্পিকারের ব্যবহার, এবং সেটা অলমোস্ট বিস্টকে হারিয়ে দিচ্ছে। এবং সেখানে বিস্ট বলছে যে এটা যে লাউড স্পিকার ব্যবহার করে করা যেতে পারে এটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। মানে ওরকম অ্যাকশনের পরে ওরকম একটা কমেডি, একটা পাঞ্চ লাইন, বিভৎস বিভৎস। এবং ক্লাইম্যাক্সে যখন আপনারা জানেন, আমি একটু বলেই দিচ্ছি, সেখানে প্রোটাগনিস্ট যে মানে এখানে কাইন্ড অফ কি যে হিরো, সে নিজে জানে না যে সে হিরো, সে নিজেকেই মানে নিজে আর কি মানে কিছু করতে চায়, কিন্তু সে মনে করে যে এই দুনিয়াতে পাওয়ারফুল হচ্ছে, মানে একটা ফিলোসফি রয়েছে কিন্তু এই ছবিটার পেছনে। প্রোটাগনিস্ট মনে করে যে অ্যাকচুয়ালি ভিলেনরাই মানে সেসব দিয়ে আর কি জয়যুক্ত হয়, মানে তারাই সব থেকে বেশি পাওয়ারফুল, এখানে ভালোর কোনো রকম এই দুনিয়াতে জায়গা নেই, যে কারণে সে নিজে হিমসেলফ আর কি ভিলেন হতে চায় এবং গ্যাংয়ের মধ্যে সামিল হতে চায়। সেখান থেকে ক্যারেক্টারটা যেখানে গিয়ে ক্যারেক্টারটা গ্রাফটা শেষ হয়, 1 ঘন্টা 40 মিনিটের ছবি, প্রচণ্ড যে ক্যারেক্টার স্পেস আছে, এটা ক্যারেক্টার হেভি ছবি না, এটা মূলত অ্যাকশনের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে একটা ছবি। তারপরেও আমি বলবো সেই ক্যারেক্টারটা জানিটা যখন আপনি ভাববেন ডেফিনেটলি সেটা কিন্তু আপনাকে ইমপ্রেস করতে পারবে। এবং ক্লাইম্যাক্সের অ্যাকশন সেট পিসটা মানে হিউজ হিউজ। অ্যাকচুয়ালি একটা কথাই রয়েছে যে ভিলেনকে ওভার পাওয়ার করে দাও, অটোমেটিক্যালি তখন হিরো ভিলেনকে কীভাবে হারায় সেই জানিটা দেখবার জন্য অডিয়েন্স অপেক্ষা করবে, অডিয়েন্স তখন অটোমেটিক্যালি তার জন্য ছবিটা অনেক বেশি এঙ্গেজিং হয়ে যাবে, সেই ছবির সঙ্গে অনেক বেশি জুড়ে থাকবে। তো এখানে বিস্টের ক্যারেক্টারটা কেমন করে দিয়েছে, সেখানে ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্সটা মানে ওই এপিক ব্যাটেলটা, ওই এপিক ফেস অফটা ডেফিনেটলি সেটা যে পাবলিককে মজা দেবে। এবং সেখানে যে ট্রিকটা আফটার ওই পাম ট্রিক, সেটাকে যেভাবে ইউজ করা হয়, যেটাকে অনেক আগেই অ্যাকচুয়ালি এস্টাবলিশ করে দেওয়া ছিল, তার পরবর্তীতে সেটা যখন ফিরে আসে এবং এমনভাবে ফিরে আসে, এগেন সেটা ফ্যান্টাস্টিক্যাল, সুপার ন্যাচারাল, যুক্তি খুঁজলে হবে না। কিন্তু যে মুহূর্তে আপনি মানে এই ছবিটার কিন্তু এই যে আমি বলছি যে যুক্তি খুঁজলে হবে না, মানে অ্যাকচুয়ালি কিন্তু গোটা ছবিতে যুক্তির অভাব আমি বোধই করিনি। আমার কিন্তু মনে হয়নি যে যুক্তির কোনো সমস্যা, আমার মনে হয়নি। তার কারণ হচ্ছে স্ক্রিন প্লের একটা খুব বেসিক কথা রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টে তুমি এস্টাবলিশ করে দাও যে তোমার ছবিটা কী। যদি তুমি সেটা প্রপারলি একবার করতে পারো অডিয়েন্সের কাছে, অডিয়েন্স তাহলে বুঝে নেবে যে তোমার দুনিয়াটা এইটা এবং সেখানে কী কী হতে পারে, কী কী হতে পারে না। তুমি যখনই ফার্স্ট অ্যাক্টে সেটা প্রপারলি এস্টাবলিশ করে দিচ্ছ যে আচ্ছা ঠিক আছে এইখানে এটা হতে পারে, এটা সম্ভব, অ্যাকচুয়ালি কি মানে এই ছবিটার অ্যাকশন যে বিয়ন্ড ইমাজিনেশন যাবে, সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাক্টে অডিয়েন্সকে বুঝিয়ে দেওয়া যায়। সেইভাবে রাইটিংটা করা হয়েছে, যে কারণে সেকেন্ড অ্যাক্টে, থার্ড অ্যাক্টে যখন জিনিসপত্রগুলো একটার পর একটা ডিসক্লোজ করছে এবং এরকম সুপার ন্যাচারাল জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশনটা মানে একটা অন্য পর্যায়ে, অন্য ডাইমেনশনে চলে গেছে, তখন জিনিসটার অদ্ভুত লাগছে না, কারণ ওটাকে ভালোভাবে দর্শককে বুঝিয়ে দেওয়া গেছে, সেট আপটা ভালো করে করা হয়েছে। তখন ক্লাইম্যাক্সে যা হচ্ছে
মানে সেটা সেটা জাস্ট মানে আনপ্যারালালড। মানে এই ছবির অ্যাকশন, আমি এরকম অ্যাকশন ছবি কম দেখেছি যেখানে আমাকে প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য আমাকে মজা দিতে পেরেছে। নর্মালি কি হয় যে একটা মজা দিতে পারে, একটা মজা দিতে পারে না। হ্যাঁ, আমি বলতে পারি যে বেস্ট হচ্ছে, আমি বললাম ল্যান্ডলেডির সঙ্গে যে পার্টিকুলার অ্যাকশন দৃশ্যটা মিউজিশিয়ানদের, হারপিসদের, সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কিন্তু বাকিগুলো কিন্তু মানে ইকুয়ালি গুড। ইউএন উপিং, যিনি অ্যাকচুয়ালি একজন মার্শিয়াল আর্টস কোরিওগ্রাফার, যিনি ম্যাট্রিক্স ছবিটার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে কিল বিল ছবিটার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কিন্তু এই ছবির অ্যাকচুয়ালি মার্শিয়াল আর্টস কোরিওগ্রাফার ছিলেন। যে কারণে কিন্তু এই ছবিতে সার্টেন কিছু জায়গাতে, যেহেতু ম্যাট্রিক্স আমার অনেক আগে দেখা, যে কারণে কিন্তু এই ছবিটা দেখতে দেখতে কিছু জায়গাতে কিন্তু ম্যাট্রিক্সের কিছু ঝলক দেখতে পাওয়া গেছে। মানে সেটা যেহেতু সেম কোরিওগ্রাফার, যে কারণে ডিরেক্টর যে হোমওয়ার্ক দিতে চেয়েছেন স্টিফেন চাউ, সেরকম ব্যাপার নয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোরিওগ্রাফার সেম হয়ে যাওয়ার জন্য হয়েছে। ইনফ্যাক্ট কিল বিলের কথাও, বিশেষ করে সোর্ট ফাইটটার কথা, ওটা কিন্তু কিছু জায়গাতে কিন্তু মনে পড়ে। তো সেটা একটা দিক রয়েছে এই ছবির অ্যাকশনে। তবে ম্যাট্রিক্সকে হোমাজ না দিলেও স্টিফেন চাউ কিন্তু ডেফিনেটলি স্পাইডারম্যানকে কিংবা তার সঙ্গে সঙ্গে গডফাদারকে হোমাজ দিচ্ছে। বিভিন্ন ডায়লগ কিন্তু কিছু মানে কি সিকোয়েন্স, মানে যেখানে অ্যাকচুয়ালি ওই ডায়লগটা ফিট করবে সেখানেই কিন্তু অ্যাকচুয়ালি ওই ডায়লগগুলোকে আনা হয়েছে। এরকম নয় জোর করে একটা ট্রিবিউট দেওয়ার জন্য দেওয়া, সেরকম ব্যাপার কিন্তু নয়। মানে আই উইল মেক ইউ অ্যান অফার ইউ কান্ট রিফিউজ, এই যে গডফাদারের বিখ্যাত ডায়লগটা মার্লন ব্র্যান্ডোর ক্যারেক্টারের, ডন ভিটো কর্লিওনে, সেই ক্যারেক্টারটার ওই ডায়লগটাই কিন্তু এখানে সঠিক জায়গাতে ব্যবহার করা রয়েছে। কিংবা উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, স্পাইডারম্যানের যে সেই বিখ্যাত সংলাপ, সেই সংলাপটাকেও কিন্তু এই ছবির মধ্যে ব্যবহার করা হয়েছে। তো ডেফিনেটলি সেগুলোও মানে একটা সিনেফাইল হিসেবে ভালো লাগে যখন এরকম ধরনের সিনেমার সেটাকে হোমাজ দেওয়া হয়, ট্রিবিউট দেওয়া হয়। অ্যাকচুয়ালি এই সিনেমার মধ্যে কিন্তু আরও বিভিন্ন চাইনিজ নোভেল, বিভিন্ন পুরনো যে সমস্ত কুংফু মুভিজ রয়েছে, সেগুলোকেও কিন্তু ট্রিবিউট দেওয়া হয়েছে। কিন্তু সেই ছবিগুলো ইটসেলফ আমি বিভিন্ন জায়গায় পড়ে দেখছিলাম। এখন সেগুলো আমি রাতটা ম্যাডাম মুখস্থ করে বলে দিতেই পারি, আপনারা মনে করবেন যে কি বিশাল জ্ঞানী রে বাবা, কিন্তু আমি সেই কাজ করতে চাই না, আমি কোনোদিনই সেই কাজ করি না। যে ছবি আমার নিজের দেখা নেই সেই ছবির হোমাজ মানে ওটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। ওটা কোনোদিন যদি দেখা হয় ডেফিনেটলি সেটা নিয়ে কথা হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ছবিটা অ্যাকশন ছবি হলেও ছবির মধ্যে একটা সোল রয়েছে, এবং সেই সোলটা কোথা থেকে আসে? একটা ছোট্ট ব্যাক স্টোরি থেকে, যেখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই একটা বাচ্চা ছেলেকে এবং একটা বাচ্চা মেয়েকে। বাচ্চা মেয়েটা মিউট, অর্থাৎ সে কথা বলতে পারে না, এবং তাদের মধ্যে একটা বাচ্চা মেয়েটাকে কেন্দ্র করে একটা প্রতিবাদের জায়গা, বাচ্চা ছেলেটা আপনারা জানেন যারা ছবিটা দেখেছেন। এবং তার পরবর্তীতে সেই মেয়েটাও বড় হয়ে গেছে, আইসক্রিম বিক্রেতা হয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে মানে ছবিটা যেভাবে শেষ হয় যে দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে, দুজনেই ম্যাচিওর অ্যাডাল্ট হয়ে গেছে এখন, কিন্তু তারপর হঠাৎ করে আমরা দেখতে পাই যে বাচ্চা ছেলেটাকে আর বাচ্চাটাকে মেয়েটাকে মানে তারা আবার সেই পুরনো দিনেই কোথাও একটা ফিরে গেছে। এত সুইট নোটে ছবিটাকে এন্ড করা হয়। 1 ঘন্টা 40 মিনিটের একটা ছবি, তার মধ্যে সব কিছু রয়েছে, কমেডি, অ্যাকশন, ছোট্ট করে রোম্যান্স। কিন্তু সেই রোম্যান্সটা ছোট্ট হতে পারে, প্রচুর ডেভেলপমেন্ট না থাকতে পারে, কিন্তু মোমেন্টসগুলো এত সুন্দর যে অ্যাকচুয়ালি কিন্তু সেটা ওয়ার্ক করে। সর্বোপরি মেন ক্যারেক্টারের একটা জার্নি রয়েছে, ক্যারেক্টারের একটা আর্ক রয়েছে। তো ব্রিলিয়েন্টলি রিটেন একটা ফিল্ম, যেখানে ওই বললাম আপনি যদি একবার বুঝে নেন যাচ্ছে ছবির ওয়ার্ল্ডটা এটা, নেচারটা এটা ছবির, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা মনে হবে না। আপনার মনে হয় যে ভাই একটা এক্সট্রা অর্ডিনারি অ্যাকশন কমেডি ছবি দেখলাম। চাইনিজ জনরাটা যদি আপনি বাদ দিয়েও দেন, দারুণ অ্যাকশন কমেডি ছবি। তো মাস্ট ওয়াচ, যারা এখনও দেখেননি তাদের অবশ্যই দেখা উচিত। আমার বিশ্বাস সকলেই প্রায় ছোটোবেলায় কখনো না কখনো দেখে ফেলেছে। আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের এক্সপিরিয়েন্স এই ছবিটাকে কেন্দ্র করে, চাইল্ডহুড মেমোরিজ কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখের পরবর্তী ভিডিওতে।